Hello friends, welcome to my YouTube channel The Web as Education. সো ফ্রেন্ডস, প্রাথমিকের থেকে একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সামনে এসছে, সেটা হচ্ছে ম্যাট 1894 2024 এটা নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সামনে এলো। তো এর পুরো ভিডিও আমি ডিসকাস করব, এটা কি রয়েছে বিষয়টা, ম্যাট 1894 কী জিনিস, এবং এটা নিয়ে কিন্তু পর্ষদ ডিভিশন বেঞ্চে গেছে। তো কেন ডিভিশন বেঞ্চে গেছে পর্ষদ, কী এর বিষয়, ম্যাট 1894 কী জিনিস, এবং তাছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেমন বিএডরা কি অ্যানার্সদের মতো আবার প্রাইমারিতে ভ্যালিড হতে পারে, এই সমস্ত কিছু নিয়ে তোমাদের আমি জানাবো। বা প্রাথমিক নিয়োগে কি কোনো আবার নতুন বাধা সৃষ্টি হবে, এই সমস্ত বিষয় নিয়ে আমি জানাবো তোমাদের এই ভিডিওর মাধ্যমে। তো প্রথমেই বলবো, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল নোটিফিকেশন অন করো, যাতে এই ধরনের চাকরি গুরুত্বপূর্ণ আপডেট এবং ডাব্লিউবি টেট ইন্টারভিউ যে ক্লাসগুলো আমি প্লেলিস্টে করিয়েছি চ্যানেলে, সেখানে অবশ্যই ভিজিট করো। এই ক্লাসগুলোরও কিন্তু নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। আর যারা এখনও পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে আমার যুক্ত হওনি, অবশ্যই সকলকে বলবো যে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে কিন্তু তোমরা সকলে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, সম্পূর্ণ তথ্য সেখানে পেয়ে যাবে এবং ক্লাসের ভিডিওগুলো পিডিএফ পেয়ে যাবে। ওকে, শেষে আমি তোমাদের একটা গুড নিউজ দেবো, যেটা যারা জানোনি আর কি তাদের জন্য। তো অবশ্যই বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, যারা চ্যানেল নতুন সাবস্ক্রাইব করো, ভিডিওটি লাইক ও বন্ধুর সাথে শেয়ার অবশ্যই করবেন। দেখো, ম্যাট 1894 এটা কি, এবং এটা নিয়ে ডিভিশন বেঞ্চে গেছে পর্ষদ এবং এই মামলা করেছে। তো কি এই 1894 ম্যাট, এটা আমি আলোচনা করছি। দেখো, মূল বিষয় সেটা হচ্ছে যে ম্যাট 1894 সেটা হচ্ছে একটা প্রশ্নভুল মামলা। যেটা কি, যেটা হচ্ছে 2014তে একটা প্রশ্ন ভুল ছিল। কি প্রশ্ন ভুল না, 6টি প্রশ্ন ভুল ছিল, এবং তার বেসিসে কিন্তু মামলা করেছিল। যখন তার পিটিশনার যে স্টুডেন্ট বা চাকরি প্রার্থীরা ছিল, তার পিটিশন করেছিল, এবং এটার দ্বারা যখন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছিলেন, তিনি কিন্তু এটাতে রায় দিয়েছিলেন, এবং তার বেসিসে কিন্তু অনেকেই চাকরি পেয়েছে 2020 রিক্রুটমেন্ট প্রসেসে। 2014 কিন্তু বিষয়টা হচ্ছে টেট 2014 কোয়ালিফাইড, এবং যেখানে 6 নম্বর, আমি বারবার বলছি কথাটা শোনো এবং বোঝো, তারপরেই কিন্তু অনেকে কমেন্ট করবে, কারণ অনেকেই বিষয়টি জানো না এবং বিভিন্ন ইউটিউব চ্যানেলে বিভিন্নভাবে মানে ছড়াচ্ছে আর কি, বা রটাচ্ছে। এটা নিয়ে কিন্তু একটু বোঝো এবং বোঝার চেষ্টা করছে বিষয়টা কী। তো এই যে ম্যাট 1894, এটা হচ্ছে 2014তে যে একটা কেস হয়েছিল, যে 6 নম্বর প্রশ্নভুল, যে 6-এর প্রশ্নভুল ছিল, 6টা আর কি প্রশ্নভুল ছিল, এবং এ নিয়ে কিন্তু কেস হওয়ার পরে কিন্তু 2020-তে তারা রিক্রুটমেন্ট প্রসেসে নিয়োগ পায় এবং সেখান থেকে চাকরি পায় আর কি। দেখো, এখানে যেটা ডিটেলস রয়েছে সেটা আমি বলছি, যে বিং অ্যাগ্রেসিভ বাই অ্যান্ড জাস্টিফাইড উইথ দ্য জাজমেন্ট অ্যান্ড অর্ডার dated 5th September 2022 and 13th September 2022 passed by the Honorable Justice Abhijit Gangopadhyay in WPA number 5505 of 2022, যেখানে সোহম রয় চৌধুরী অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেটস অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্সের মধ্যে এটা ছিল কেসটি। দ্য respondent read petitioner in order to appear at the recruitment process of 2020 অর্থাৎ 2020 moved a writ petition number 92 of 2021, যেখানে কি ওয়াসিম আকরম মন্ডল এবং অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেটস অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স, অর্থাৎ এরা যে কেসটা করেছিল আর কি পিটিশনাররা, সেটা তখন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে এজলাসে কিন্তু এটা শুনানি হয়েছিল, এবং তারা কিন্তু কি করেছিল, যে এই রিট পিটিশনটা করেছিল। Before this honorable court of the feel that in the event they are allowed 6 months in terms of the judgment of the honorable court, they would be declared to have passed টেট 2024, অর্থাৎ এরা 2014 সেখানে কিন্তু 6 নম্বর প্রশ্নভুলের জন্য তারা চাকরি অর্থাৎ পাস করেনি, এবং এই 6 নম্বর প্রশ্নভুল মামলার জন্য কোর্টে কিন্তু রায় দেয় এবং তাদেরকে 6 নম্বর দেওয়া হয়, এবং সেখানে তারা কিন্তু 2014 টেট পাস কোয়ালিফাইড করে, and consequently they would be content to appear at the recruitment process of 2020, অর্থাৎ 2020 রিক্রুটমেন্ট প্রসেসে তারা কিন্তু চান্স পায়। Pursuant to the order passed by the honorable court, the applicant board published a list declaring the names of the candidates who would pass TET 2014 in the event they were allowed 6 months and considered their candidature for the recruitment process of 2020, including the respondent read petitioner herein,
অর্থাৎ এর মধ্যে দিয়ে কী বোঝা যাচ্ছে, যে আমি এই বিষয়টা আমি পুরোটা বোঝাচ্ছি তোমাদের, অনেকে হয়তো বুঝতে পারছো না বিষয়টা কী জিনিস। তো এটা হচ্ছে 2014 প্রশ্নভুল ছিল, এবং 2014 যে প্রশ্নভুল হয় যে 6 নম্বরে, সেখানে প্রশ্নভুলের জন্য তারা রিট পিটিশন করে বিভিন্নভাবে তারা মানে কোর্টে যায় আর কি। কোর্টে তখন রিট পিটিশন করার পর তার পিটিশন হিসেবে থাকে যে ক্যান্ডিডেটরা, তারা কিন্তু 6 নম্বরের জন্য যে বিষয়গুলো তুলে ধরেছিল সেগুলো তুলে ধরে, এবং যখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছিলেন তার এজলাসে বা তার ইয়েতে আর কি, তখন শুনানি হয় এবং তাদেরকে 6 নম্বর দেওয়ার পরে তারা কোয়ালিফাইড করে, এবং 2020 যে রিক্রুটমেন্ট প্রসেস সেখানে কিন্তু চান্স পায় তারা। ওকে, নেক্সট তারপর কী দেওয়া হচ্ছে না, এখানে দেওয়া হচ্ছে দ্যাট দ্য ফাইন্ডিং অফ দ্য লার্ন সিঙ্গেল জাজ, অর্থাৎ সিঙ্গেল ডিভিশন বেঞ্চে এই জাজ রাইটে দেয় আর কি, দ্যাট দ্য রেসপন্ডেন্ট রিট পিটিশনার্স ক্যান নট বি ডিপার্ট অফ দ্য opportunity to of recruitment in consecution of the recruitment process of 2016, অর্থাৎ তারা তখন কিন্তু 2016তে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসে কিন্তু চান্স পায়নি, বিকজ কারণ কি, অফ দ্য ফল্ট অফ দ্য বোর্ডস অফ কনসার্নস অ্যান্ড মিসপ্লেসড in so much as the alleged fluid the board of not any negligent and ডেলিভারেট অ্যাকশন অফ ইট, অর্থাৎ তারপরে কি, এটা কিন্তু বোর্ড কিন্তু পরে কিন্তু এটার বিষয়ে বোঝে এবং জানার পর কিন্তু শেষমেশে কী দেখা দিচ্ছে, দেখো যে লাস্ট লাইনটা আমি যেটা বলছি এখানে দেখো দেওয়া রয়েছে, হুইচ হ্যাভ অলরেডি হ্যাপেন্ড অ্যান্ড রিচড দ্য ফাইনাল অ্যান্ড লজিক্যাল কনক্লুশন 6 years বিফোর হেন্স দিস অ্যাপিল, অর্থাৎ যখন বোর্ড কিন্তু বুঝতে পারে যে এটার বিষয়ে কিন্তু কিছু একটা দ্বন্দ্ব রয়েছে, এবং এইভাবে তারা অনেকেই কিন্তু চাকরি পাচ্ছে আর কি। অর্থাৎ 6 নম্বর প্রশ্নগুলির জন্য, আমি বারবার বলছি 6 নম্বর প্রশ্নগুলির জন্য যারা পিটিশনার ছিল তারা তো পেয়েছে, পরবর্তী ক্ষেত্রে এটার বেসিসে বাকিরাও কিন্তু চাকরি পাওয়ার জন্য রিট পিটিশন করেছে, এবং এর জন্য কিন্তু কি তারা পরপর কিন্তু মানে যেহেতু একটা রায় রয়েছে সিঙ্গেল বেঞ্চে, সেই হিসাবে তারা কিন্তু চাকরির জন্য আবার কিন্তু অ্যাপিল করছে, এবং যে কারণে কিন্তু পর্ষদ আজ 6 বছর পর, অর্থাৎ 2014 পরে 16 পরে যে 20 পরে এসে নিয়ে 24, এই 24 এসে পর্ষদ কী করছে, যে একটা রিট পিটিশন করে একটা ডিভিশন বেঞ্চে যাচ্ছে, এবং সেখানে তারা এটার বিরুদ্ধে আর কি, এখানে কিন্তু ম্যাট 1894 এর বিরুদ্ধে কিন্তু পর্ষদ কিন্তু যাচ্ছে, এবং তাদের বিরুদ্ধে কিন্তু এই মামলা করা হচ্ছে ডিভিশন বেঞ্চে। তো এটাই ছিল এটার মূল বিষয়। যদি অনেকের হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে, যেহেতু লেখাগুলো একটু পরিষ্কার আসছে না বলে আমার একটু বুঝতে অসুবিধা হচ্ছে, আমার যেহেতু ফোনটা কিছু হয়তো প্রবলেম হয়ে গেছে, যাই হোক। তো বিষয়টা যেটা বোঝাতে চাইছি আরেকবার বলছি আমি, যেটা যে 2014তে প্রশ্ন যে রিক্রুটমেন্ট হয়েছিল, টেট পরীক্ষা হয়েছিল, সেখানে 6টি প্রশ্নভুল ছিল। এই 6টি প্রশ্নভুলের জন্য যে যারা পিটিশনার ছিল তারা কিন্তু, যে স্টুডেন্ট ছিল বা যে চাকরি প্রার্থীরা ছিল তারা কিন্তু যায়, এবং সেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মধ্যে কিন্তু এর কিন্তু একটা পিটিশন করা হয়, এবং সেখানে কেস ফাইল করার পর সেখান থেকে কিন্তু 6 নম্বর দেওয়া হয়। তারা 2016 বা 2020তে রিক্রুটমেন্ট প্রসেসে চান্স পায় এবং চাকরি করে। পরবর্তী ক্ষেত্রে এটা নিয়ে কিন্তু পর্ষদ যখন দেখে যে অনেক কিছু এর মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে বা একটা ঝামেলা বাঁধছে বা এক এক করে এটার বিরুদ্ধে চাকরি পাচ্ছে, তখন পর্ষদ কিন্তু এই 2024-এ এসে গিয়ে কী করছে না, অ্যাপিল করছে এর বিরুদ্ধে আর কি, অর্থাৎ ম্যাট 1894-এর বিরুদ্ধে কিন্তু পর্ষদ কিন্তু ডিভিশন বেঞ্চে যাচ্ছে। তো এটা হচ্ছে এর মূল বিষয়। এবারে যে বাকি প্রশ্নগুলো সেটা আমি এক এক করে তোমাদের বলছি। যে অনেকেই বলছে যে প্রাথমিক নিয়োগে কি কোনো এটার ক্ষেত্রে বাধা হবে? দেখো, এসব ক্ষেত্রে কিন্তু বাধার কোনো বিষয় নয়, কারণ এগুলো এমন একটা কেস যেগুলো দিনের পর দিন মানে মানে মাস পর মাস, বছর পর বছর চলতে থাকে, এগুলো কিন্তু কোনো শেষ হয় না। এগুলো একটাভাবেই শেষ হয়, সেটা হচ্ছে কোর্ট কেস, যে সেটা কেসটা চালিয়ে যাওয়া কাজ, এটা কোনোভাবে এমনিভাবে শেষ হয় না। ওকে, নেক্সট আরেকটা বিষয়, সেটা হচ্ছে বিএডরা কি এনআরএসদের মতো প্রাইমারিতে ভ্যালিড হতে পারে? এটা সম্পূর্ণ আমি প্রথম থেকে বলছি যে না, পাবে না। হয়তো বলতে পারে, কিন্তু এটা কিন্তু সর্বজন গ্রাহ্য নয়, কারণ এই কারণে অল স্টেটস, যেমন এনআরএসটা কিন্তু আমাদের দেশের সমস্ত রাজ্যে কিন্তু ভ্যালিড করে দিল এই কারণে, কারণ তারা যেহেতু ইন সার্ভিস, এবং ইন সার্ভিসকে লক্ষ্য করে কিন্তু প্রায় 9,00,000-10,00,000 স্টুডেন্ট, চাকরি প্রার্থী আর কি ইন সার্ভিস হিসেবে রয়েছে, তাদেরকে যদি ইনভ্যালিড করে দেওয়া হয়, তারা কিন্তু যে সমস্ত প্রাইভেট মানে যে বিদ্যালয়গুলোতে কাজ করছে সেখান থেকেও কিন্তু তারা বাদ পড়ে যাবে। এই কারণে কিন্তু এনআরএসকে ভ্যালিড করতে বাধ্য হলো সুপ্রিম কোর্ট, কারণ সকলের স্বার্থে কিন্তু এই মামলার শুনানি হয় এবং এনআরএসদের পক্ষে যায়। বিএডদের ক্ষেত্রে কিন্তু এটা নয়।
কারণ বিএডরা কোনো চাকরি প্রার্থী এই মুহূর্তে নয়। বিএডরা শুধুমাত্র বিএড সার্টিফিকেট দেখিয়ে কিন্তু টেটে বসেছিল। হ্যাঁ, এটাও বলা যায় যে মুহূর্তে কিন্তু বিএডরা পরীক্ষাতে বসে সেই মুহূর্তে কিন্তু কোনো নোটিশ আসেনি, কিন্তু পর্ষদ থেকে এটাও বলা হয়েছিল যে বিএডদের যদি পরবর্তী ক্ষেত্রে বাদ দিতে হয় সেটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করবে সুপ্রিম কোর্টের আদেশ বা নির্দেশের উপরে। এবং পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে সুপ্রিম কোর্ট রায় দেয় যে বিএড এবং এনআরএস বাদ পড়ে যাবে। বিএড এনআরএস কিন্তু এলিজিবল নয় প্রাথমিকের ক্ষেত্রে। গত 4-5 দিন আগে তোমরা দেখলে যে এনআরএসকে ভ্যালিড করলো, ফলে এনআরএস যারা রয়েছে তারা কিন্তু যে কোনো রিক্রুটমেন্ট প্রসেস, যে কোনো অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে তারা সুযোগ পাবে। বিএডদের ক্ষেত্রে এই মতো কোনো ধরনের যে একটা যে সুযোগ বা সুবিধা আর কি, সুযোগ যে সুবিধা পাবে প্রাথমিকে, সেটা কিন্তু সম্পূর্ণ ভুল। বিএডরা প্রাথমিকে এলিজেবল নয় বলে এটা সুপ্রিম কোর্ট ফার্দার জানিয়ে দিয়েছে বারবার করে। তাই বিএডদের ক্ষেত্রে কোনো মানে একটা যে প্রাইমারিতে আসবে কি ভ্যালিড হবে এটা নিয়ে কোনো কারো কিন্তু মানে দ্বন্দ্ব করার কোনো বিষয় নয়, প্রশ্ন করার কোনো বিষয় নয়। এটা অবশ্যই তোমরা ভুলে যাও। নিজেদের মোটিভেশন দিয়ে সমস্ত দিক থেকে বলবো যে আগে পড়াশোনা করো এবং চাকরির জন্য ইন্টারভিউর জন্য প্রস্তুত নাও, যারা 2022 স্টেট ইন্টারভিউকে টার্গেট করছো। আচ্ছা, আরেকটা তোমাদের বিষয় যেটা আমি গুড নিউজ হিসেবে তোমাদের বলতে চাই, আমি আমার চ্যানেল থেকে কিন্তু দুটো বই আমি পাবলিশ করেছি পিডিএফ বুক আকারে। একটা হচ্ছে ইন্টারভিউ রিলেটেড এবং আরেকটা হচ্ছে 23 জেলা এবং পশ্চিমবঙ্গের ভূগোল নিয়ে সম্পূর্ণ তথ্য। এই দুটো বইয়ের কিন্তু পিডিএফ তোমরা টেলিগ্রাম চ্যানেলে প্রথমে মেসেজ করবে, ওখানে কিন্তু সম্পূর্ণ প্রসেস রয়েছে। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রথমে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেবো, সেখান থেকে কিন্তু চ্যানেলে যুক্ত হয়ে যাও টেলিগ্রাম চ্যানেলে, এবং ওখান থেকে বইগুলো কীভাবে পারচেস করবে বা বাই করবে সেটার সম্পূর্ণ প্রসেস বলে দেবো ওখানে মেসেজ করলে। ওকে, একটা যে ইন্টারভিউ রিলেটেড বই সেটা মূল্য রয়েছে 125 টাকা, যেখানে 344টার মতো পেজ রয়েছে, এবং যেটা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি এবং 23 জেলার যে সম্পূর্ণ তথ্য এটা রয়েছে দাম 180 টাকা, এবং এর পেজ সংখ্যা রয়েছে 280 মতো। দুটো বই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন থেকে প্রায় মোটামুটি 3 থেকে 400 জন কিন্তু স্টুডেন্ট এই বইটি ক্রয় করে ফেলেছে এবং বইটির রিভিউ কিন্তু ভালো আসছে। তাই সকলকে অনুরোধ করবো যে বইটা কেন এবং কোনোভাবে ডিমোটিভেশন না হয়ে নিজের প্রস্তুতি চালিয়ে যাও। ইন্টারভিউ কিন্তু নোটিশ খুব দ্রুতই আসবে। ওকে, তো এটাই ছিল মূল বিষয় তোমাদের বলার। যদি ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা প্রার্থী, কারণ অনেকটা চেষ্টা করলাম, যেহেতু নেটওয়ার্কের প্রবলেম করছে তাই ক্লাসটা ঠিকভাবে করতে পারিনি আজ গোটা সারাদিন আর কি। তো ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করতে কেউ ভুলো না। ওকে, ধন্যবাদ, জয় হিন্দ।